আপনি কি এই মুহূর্তে আপনার মাথার ভেতরের শব্দ শুনতে পাচ্ছেন? একটু চুপ করে থাকুন, কারণ এই মুহূর্তেও আপনার ভেতরে কিছু একটা চলছে। হয়তো এই ভিডিও নিয়ে ভাবছেন, হয়তো কারো বলা কোনো কথা এখনও মাথায় ঘুরছে, হয়তো একটা অসম্পূর্ণ চিন্তা বারবার ফিরে আসছে, হয়তো কোনো অদৃশ্য দুশ্চিন্তা নীরবে ভিতরে কাজ করছে। যাই হোক, মাথার ভেতরে কিছু একটা আছে, একটা চিন্তা, একটা ভিতরের বাক্য, একটা অদৃশ্য শব্দ। কিন্তু এখন প্রশ্ন হলো, সেই শব্দটা শুনছে কে? চিন্তা আসছে, চিন্তা বদলাচ্ছে, চিন্তা মিলিয়ে যাচ্ছে, কিন্তু কেউ একজন আছে যে বুঝতে পারছে সবকিছু, যে দেখছে এইমাত্র একটা ভাবনা এলো, এইমাত্র সেটা বদলে গেল। সেই দেখছে কে? ওশো বলেছিলেন, মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন হল, তুমি আসলে কে, যে নিজের মনকেও দেখতে পারো? কারণ এই প্রশ্নের উত্তর শুধু একটা ধারণা বদলায় না, এটা আপনার পুরো পরিচয়কে নাড়িয়ে দেয়। এতদিন আপনি হয়তো বিশ্বাস করেছেন আপনি আপনার চিন্তা, মাথায় যা চলছে সেটাই আপনি, যা অনুভব করছেন সেটাই আপনি, যা মনে আছে, যা ভুলতে পারেননি, যা আপনাকে আঘাত দিয়েছে, সব মিলিয়েই যেন আপনি। কিন্তু একটু গভীরভাবে দেখুন, যদি আপনি আপনার চিন্তাকে লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি চিন্তার ভেতরে পুরোপুরি হারিয়ে যাননি। কারণ লক্ষ্য করার জন্য একটু দূরত্ব দরকার, আর সেই দূরত্বই সব কিছু বদলে দেয়। ওশো বললেন, তুমি যদি তোমার চিন্তাকে দেখতে পাও, তাহলে তুমি চিন্তা নও, তুমি সেই সাক্ষী যে দেখছে। আর সেই সাক্ষীকে খুঁজে পাওয়াই মুক্তি, কারণ সাক্ষী কখনো কষ্ট পায় না, সে শুধু দেখে। আজকের এই পর্বে সেই সাক্ষীর কথাই বলবো, কারণ এটাই দ্য বুক অফ সিক্রেটসের সবচেয়ে মূল শিক্ষা। এটা না বুঝলে বাকি সব পর্বের কথাগুলো শুধু জ্ঞান থাকবে, অনুভূতি হবে না। কিন্তু এটা বুঝলে তখন শ্বাসের পর্বটা নতুনভাবে দেখবেন, মৃত্যুর পর্বটা নতুনভাবে বুঝবেন, যৌন শক্তির পর্বটা নতুন আলোয় দেখবেন। কারণ সাক্ষী হওয়াটাই সব ধ্যানের ভিত্তি। এই ভিত্তিটা না থাকলে বাকি সব দালানকোঠা একদিন ভেঙে পড়ে। কারণ এটাই দ্য বুক অফ সিক্রেটসের সবচেয়ে মূল শিক্ষা। এটা না বুঝলে বাকি সব পর্বের কথাগুলো শুধু জ্ঞান থাকবে, অনুভূতি হবে না। নমস্কার, আমি রুয়েল, আর আপনি দেখছেন বুকটক বাংলা 2.0, যেখানে বইয়ের পাতার আড়ালে থাকা সেই সত্যগুলো তুলে ধরি যা সচরাচর কেউ বলার সাহস করে না। আজকে দ্য বুক অফ সিক্রেটসের 9ম পর্ব, বিষয় সাক্ষী ও পর্যবেক্ষণ। আগের পর্বগুলো না দেখলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। পুরো শহর রাতারাতি নিশ্চিহ্ন। ইতিহাসের এই অন্ধকার গল্পগুলো, হারিয়ে যাওয়া সভ্যতা, ভুলে যাওয়া রহস্য জানতে চাইলে আমার চ্যানেল ইতিহাসের অন্ধকার দেখুন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো রেগে গিয়ে এমন কিছু বলেছেন যা বলার পরে নিজেই ভেবেছেন এটা বলা উচিত হয়নি? হয়তো হ্যাঁ। কেন হয় এটা? কারণ সেই মুহূর্তে আপনি রাগ ছিলেন, রাগকে দেখছিলেন না। পার্থক্যটা বুঝুন। রাগ হওয়া আর রাগকে দেখা দুটো আলাদা। যখন আপনি রাগ, তখন রাগ আপনাকে চালাচ্ছে। যখন আপনি রাগকে দেখছেন, তখন আপনি চালাচ্ছেন। এই একটা পার্থক্যই সব বদলে দেয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কোনো মানুষ একই পরিস্থিতিতে শান্ত থাকে আর কেউ কেউ ভেঙে পড়ে? পরিস্থিতি একই, কিন্তু প্রতিক্রিয়া আলাদা। কেন? কারণ যারা শান্ত থাকে তারা পরিস্থিতির মধ্যে হারিয়ে যায় না, তারা পরিস্থিতিকে দেখে একটু দূর থেকে। এটাই সাক্ষী হওয়া। আরও গভীরে যান। আপনার জীবনে এমন কোনো সমস্যা আছে যা বারবার ফিরে আসছে? কোনো পুরনো কষ্ট, কোনো ভয়, কোনো সম্পর্কের টানাপড়েন? সেই সমস্যার কথা ভাবলেই মন অস্থির হয়। ওশো বলতেন, এই অস্থিরতার কারণ সমস্যা নয়, কারণ আপনি সমস্যার মধ্যে হারিয়ে যান, সমস্যাকে দেখেন না। দেখলে অনেক ছোট লাগত, কারণ দেখার মধ্যে শক্তি আছে, হারানোর মধ্যে দুর্বলতা। এটাই ওশোর সবচেয়ে মূল শিক্ষা। আমরা যেটাকে স্বাভাবিক মনে করি, নিজের চিন্তার সাথে সম্পূর্ণ মিশে যাওয়া, ওশো সেটাকেই বলতেন সবচেয়ে বড় অচেতনতা। তিনি বলতেন,
বেশিরভাগ মানুষ তাদের চিন্তা। তারা চিন্তার সাথে এতটাই মিশে গেছে যে চিন্তা আর তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। রাগ হলে তারা রাগ, দুঃখ হলে তারা দুঃখ, ভয় হলে তারা ভয়। কিন্তু তারা কখনো জিজ্ঞেস করে না রাগটা দেখছে কে। এই প্রশ্নটাই সব বদলে দেয়। রাগটা দেখছে কে? এই প্রশ্নটা করলেই একটা অদ্ভুত জিনিস ঘটে। আপনি রাগ থেকে একটু সরে যান, রাগকে দেখতে পান, আর রাগ আর আগের মতো শক্তিশালী থাকে না। কেন? কারণ রাগের শক্তি আসে আপনার অজ্ঞতা থেকে। আপনি যখন জানেন না যে রাগ হচ্ছে, রাগ পুরো শক্তিতে কাজ করে। কিন্তু যখন দেখেন, যখন বলেন রাগ হচ্ছে, তখন রাগ এবং আপনার মধ্যে একটু ফাঁক তৈরি হয়। সেই ফাঁকটুকুই মুক্তি। ওশো বলতেন, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালালে কি হয়? অন্ধকার লড়াই করে না, পালায় না, শুধু সরে যায়। সচেতনতাও তেমনি। তুমি সচেতন হলে অজ্ঞতা শুধু সরে যায়। এখন গভীরে যাই। পৃথিবীর সব আধ্যাত্মিক পথ এই একটা কথাই বলেছে, ভিন্ন ভাষায়। বৌদ্ধরা বলেছেন সম্মাসতি, মানে সঠিক মনোযোগ। হিন্দুরা বলেছেন সাক্ষী ভাব, মানে সাক্ষী হয়ে থাকা। সুফিরা বলেছেন মুরাকাবা, মানে পর্যবেক্ষণ। খ্রিস্টান মিস্টিকরা বলেছেন কন্টেম্পলেশন, মানে গভীর দেখা। সবাই একটাই কথা বলছেন, দেখো, শুধু দেখো। ওশো বলতেন মানুষের মনে 3টি স্তর আছে। প্রথম স্তর সচেতন মন, যা আমরা জানি। দ্বিতীয় স্তর অচেতন মন, যা আমাদের চালায়। তৃতীয় স্তর সাক্ষী, যা সব কিছু দেখে। বেশিরভাগ মানুষ তৃতীয় স্তর সম্পর্কে জানেই না। কিন্তু সেই স্তরেই শান্তি, সেই স্তরেই মুক্তি। তুমি তোমার চিন্তা নও, তুমি সেই চেতনা যা চিন্তাকে দেখছে। সেই চেতনাকে খুঁজে পেলে আর কষ্ট পাওয়া সম্ভব নয়। ওশো এই সব পথকে একসাথে ধরে বললেন, তোমার জীবনে যা কিছু সমস্যা, সবের মূলে একটাই কারণ, তুমি সাক্ষী হতে পারোনি। তুমি ঘটনার মধ্যে ডুবে যাও, ঘটনা থেকে বেরিয়ে দেখতে পারো না। যেদিন দেখতে পারবে, সেদিন থেকে কোনো সমস্যাই তোমাকে ডোবাতে পারবে না। তাহলে প্রশ্ন হল, সাক্ষী হওয়া কেন এত কঠিন? কেন আমরা সবসময় চিন্তায় ডুবে যাই? কেন দূরত্ব রাখতে পারি না? ওশো বলতেন, কারণ আমাদের মন সারাক্ষণ চলতে থাকে। একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় লাফায়, থামে না। বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষের মাথায় প্রতিদিন গড়ে 60,000 চিন্তা আসে। 60,000। তার মধ্যে 80% নেতিবাচক, আর 95% গতকালের মতোই। মানে আপনি প্রতিদিন একই নেতিবাচক চিন্তা বারবার করছেন এবং বুঝতে পারছেন না। এটাই চিন্তার স্বয়ংক্রিয় যন্ত্র। আপনি চালাচ্ছেন না, যন্ত্র চলছে। আপনি সেই যন্ত্রের যাত্রী। ওশো বলতেন, বেশিরভাগ মানুষ যন্ত্রের মতো বাঁচে। সকালে ওঠে, একই চিন্তা, একই কাজ, একই প্রতিক্রিয়া। দিনের পর দিন, বছরের পর বছর। এই যন্ত্রটা ভাঙার উপায় হল সাক্ষী হওয়া। যখন আপনি দেখছেন, যন্ত্র থামে। কারণ দেখা মানে সচেতনতা, সচেতনতা মানে স্বাধীনতা। এবং বুঝতে পারছেন না। ওশো এই বিষয়টাকে একটা সুন্দর উপমা দিয়ে বোঝাতেন। মন হল একটা পাগলা বানর। সে গাছের ডাল থেকে ডালে লাফায়, কখনো থামে না। আর তুমি সেই পাগলা বানর। তুমি চিন্তা থেকে চিন্তায় লাফাচ্ছ। একটা চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটা আসছে। এই লাফানো বন্ধ না হলে শান্তি নেই। কিন্তু লাফানো বন্ধ করবেন কিভাবে? ওশো বলতেন, চিন্তা বন্ধ করে নয়, চিন্তাকে দেখা শুরু করে। এখানেই আসল মেকানিজম।
যখন আপনি চিন্তাকে দেখেন, চিন্তা স্বয়ংক্রিয়ভাবে ধীর হয়, কারণ দেখা মানেই সচেতনতা, আর সচেতনতা মানেই শক্তির পরিবর্তন। একটা পরীক্ষা করুন, এখনই চোখ বন্ধ করুন এবং আপনার পরের চিন্তাটার জন্য অপেক্ষা করুন। শুধু দেখুন কোন চিন্তা আসে। একটু পরে দেখবেন চিন্তা আসতে দেরি হচ্ছে, কারণ আপনি এখন দর্শক, আর দর্শকের সামনে মন সাহস করে লাফাতে পারে না। এটাই সাক্ষ্যের শক্তি। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষ যখন ধ্যান করে তখন চিন্তা থামাতে চায়, কিন্তু চিন্তা থামে না, তাই হতাশ হয়, বলে আমি ধ্যান পারি না। ওশো বলতেন, তুমি ভুল চেষ্টা করছো। চিন্তা থামানোর দরকার নেই, চিন্তাকে দেখলেই হয়। চিন্তা আসুক, তুমি দেখো, চিন্তা যাক, তুমি দেখো। এই দেখার প্রক্রিয়াতেই একটা শান্তি আছে, কারণ দেখার জায়গাটা সব সময় শান্ত। ধ্যান মানে চিন্তা শূন্য হওয়া নয়, ধ্যান মানে চিন্তার সাক্ষী হওয়া। আকাশে মেঘ আসে যায়, আকাশ কি কখনো অস্থির হয়? তুমি আকাশ হও, মেঘ নয়। এই একটা উপমা মনে রাখুন। তুমি আকাশ, চিন্তা মেঘ। মেঘ যত আসুক, আকাশ অস্থির হয় না, কিন্তু আমরা মেঘ হয়ে যাই, আকাশ হতে পারি না। সাক্ষী মানে আকাশ হওয়া। এই উপমাটা সারা জীবন মনে রাখুন। যখন চিন্তার ভিড় হবে, মনে করুন আমি আকাশ। যখন রাগ আসবে, মনে করুন আমি আকাশ। যখন দুঃখ আসবে, মনে করুন আমি আকাশ। মেঘ আসুক, আকাশ থাকুক। ওশো বলতেন, এই একটা বোঝাপড়াই যথেষ্ট, বাকি সব এমনিই ঠিক হয়ে যায়। যে নিজেকে আকাশ জানে, তাকে কোনো মেঘ ডোবাতে পারে না। যে নিজেকে সাক্ষী জানে, তাকে কোনো কষ্ট শেষ করতে পারে না। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের কষ্টের 3টে স্তর আছে। প্রথম স্তর পরিস্থিতি। কিছু একটা হয়েছে, কেউ কিছু বলেছে, কিছু একটা ঘটেছে। দ্বিতীয় স্তর চিন্তা। সেই পরিস্থিতি নিয়ে মন কথা বলছে, এটা ঠিক হয়নি, কেন হলো, কি করব। তৃতীয় স্তর সংযুক্তি। আপনি সেই চিন্তার সাথে এক হয়ে যাচ্ছেন, চিন্তা আর আপনি আলাদা নেই। কষ্টটা মূলত তৃতীয় স্তরে। পরিস্থিতি বদলানো সবসময় সম্ভব নয়, কিন্তু তৃতীয় স্তর সংযুক্তি, সেটা বদলানো যায়। কিভাবে? সাক্ষী হয়ে। পরিস্থিতি থাকুক, চিন্তাও আসুক, কিন্তু আপনি সংযুক্ত হবেন না। আপনি দেখবেন পরিস্থিতি নদী, চিন্তা ঢেউ, আর তুমি নৌকা। নৌকা ঢেউয়ে দুলবে কিন্তু ডুববে না, কারণ নৌকা আর নদী এক নয়। তুমি আর তোমার চিন্তা এক নও। এই সত্যটা বোঝা গেলে জীবন বদলে যায়। কারণ যে মানুষ নিজেকে তার চিন্তা মনে করে, সে চিন্তা বদলাতে পারে না, কারণ নিজেকে কিভাবে বদলাবে। কিন্তু যে মানুষ জানে সে চিন্তার সাক্ষী, সে চিন্তা পাল্টাতে পারে, কারণ সে চিন্তার বাইরে দাঁড়িয়ে। এটাই মনোবিজ্ঞানের সাথে ধ্যানের মেলবন্ধন। আধুনিক সিবিটি থেরাপিও একই কথা বলে। আপনি আপনার চিন্তা নন, এটাই ভিত্তি। কিন্তু ওশো এটা বলেছিলেন আধুনিক মনোবিজ্ঞানের অনেক আগে। একটা গল্প বলি। একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মাথায় চিন্তার ভিড়। অফিসের চাপ, সংসারের সমস্যা, পুরনো একটা অপমান, ভবিষ্যতের অনিশ্চয়তা, এগুলো প্রতিদিন আসে, প্রতিদিন তাকে ভার করে। সারাদিন একটা ভেতরের অস্থিরতা। সে সুখী হতে চায়, কিন্তু পারে না, কারণ মাথাটা থামে না। একদিন সে ওশোর একটা কথা পড়ল, তোমার চিন্তাকে দেখো। সে বুঝল না চিন্তাকে দেখা মানে কি। সে চেষ্টা করল। পরের দিন সকালে যখন অফিসের চিন্তা এলো, সে থামল। মনে মনে বলল, অফিসের চিন্তা আসছে, শুধু এটুকুই। কিন্তু এই ছোট্ট কাজটায় কিছু একটা হলো। সেই চিন্তাটা একটু দূরে সরে গেল, আর সেই চিন্তার সাথে সে এতটা মিশে গেল না। সে অবাক হল। পরের দিন আবার যখন পুরনো অপমানের কথা মনে হলো, সে বলল, পুরনো কষ্টের কথা মনে হচ্ছে। আবার সেই একটু দূরত্ব, সে একটু শান্তি। 1 সপ্তাহ পরে সে বুঝল, চিন্তাগুলো কমেনি,
কিন্তু তাকে আর আগের মতো কষ্ট দিচ্ছে না, কারণ সে এখন দর্শক। চিন্তাগুলো চলে যাচ্ছে আর সে দেখছে। ওশো বলতেন, সাক্ষী হওয়া মানে চিন্তা দূর করা নয়। চিন্তা আসবে, কিন্তু তুমি সেটার সাথে মিশবে না, তুমি শুধু দেখবে। যেমন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি দেখা যায়, গাড়ি যায়, তুমি থাকো। আরেকটা গল্প। এই গল্পটা সত্যিকারের। বুদ্ধের একজন শিষ্য, নাম আনন্দ, বুদ্ধের সবচেয়ে কাছের। সারা জীবন বুদ্ধের পাশে ছিলেন, সব শিক্ষা শুনেছেন, কিন্তু মুক্তি পাননি। বুদ্ধের মৃত্যুর পরে আনন্দ বসলেন, একা, কাঁদছিলেন। তারপর হঠাৎ থামলেন, নিজেকে জিজ্ঞেস করলেন, এই কান্না দেখছে কে? সেই মুহূর্তে সব বদলে গেল। কান্না ছিল, কিন্তু কান্নার মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। সে দেখছে কান্না, কান্না দেখছে না। সেই রাতেই আনন্দ মুক্ত হলেন। এই গল্পটা আপনার জন্য। আনন্দ সারা জীবন জ্ঞান সংগ্রহ করলেন, কিন্তু মুক্তি পেলেন যে মুহূর্তে দেখলেন। আপনারও হয়তো অনেক জ্ঞান আছে, অনেক বই পড়েছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক কথা শুনেছেন, কিন্তু দেখেছেন কি? নিজের মনকে, নিজের চিন্তাকে, নিজের কষ্টকে। দেখলেই শুরু হয়। জ্ঞান নয়, দেখাই মুক্তি। এটা একটু থামার কথা বলে। আমরা সারা জীবন জ্ঞান সংগ্রহ করি, পড়ি, শুনি, জানি, কিন্তু প্রয়োগ করি না। ওশো বলতেন, প্রয়োগ মানে কোনো নিয়ম মানা নয়, প্রয়োগ মানে দেখা। আজ থেকে একটাই অভ্যাস, দিনে 5 বার থামুন আর জিজ্ঞেস করুন, এই মুহূর্তে মাথায় কি চলছে? শুধু এটুকু, বিশ্লেষণ নয়, সমাধান নয়, শুধু দেখা। এই ছোট অভ্যাসটাই 1 সপ্তাহে পার্থক্য তৈরি করবে। 1 মাসে জীবন বদলাতে শুরু করবে। জ্ঞান নয়, দেখাই মুক্তি। ওশো এই গল্পটা বলতেন এবং বলতেন, আনন্দ সারা জীবন সঠিক কথা জানতেন, কিন্তু সেদিন প্রথমবার সঠিক কাজটা করলেন, দেখলেন, শুধু দেখলেন, আর সেটাই মুক্তি ছিল। এবার উল্টো কথা বলবো। অনেকে ভাবেন সাক্ষী হওয়া মানে কি নিরাসক্ত হওয়া, জীবন থেকে দূরে সরে যাওয়া, আবেগ না রাখা, পাথরের মতো হওয়া। না, এটা সবচেয়ে বড় ভুল বোঝাপড়া। ওশো বলতেন, সাক্ষী হলে জীবন আরও তীব্র হয়, আরও গভীর হয়, আরও সুন্দর হয়। কিভাবে? এখন আপনি যখন কিছু দেখেন, মাথায় চলছে এর পরে কি হবে, অতীতের কথা, ভবিষ্যতের পরিকল্পনা। তাই বর্তমান মুহূর্তটা পুরোপুরি পাওয়া হয় না। কিন্তু সাক্ষী হলে আপনি এই মুহূর্তে থাকেন, এই দৃশ্য পুরোপুরি দেখেন, এই শব্দ পুরোপুরি শোনেন, এই অনুভূতি পুরোপুরি অনুভব করেন। তখন একটা সাধারণ সূর্যাস্ত অসাধারণ লাগে, একটা সাধারণ কথাবার্তাও গভীর হয়, একটা সাধারণ খাবারও অনেক বেশি সুস্বাদু। ওশো বলতেন, সাক্ষী হওয়া মানে জীবন থেকে পালানো নয়, সাক্ষী হওয়া মানে জীবনে সম্পূর্ণভাবে থাকা। এখন তুমি জীবনে আছো, কিন্তু পুরোপুরি নেই, মাথার অর্ধেক অন্য কোথাও। সাক্ষী হলে তুমি পুরোপুরি এখানে। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের জীবনে 2 ধরনের কষ্ট আছে। প্রথম ধরন, যা এড়ানো সম্ভব নয়, শরীরে ব্যথা, প্রিয় মানুষ হারানো, ব্যর্থতা, এগুলো জীবনের অংশ। দ্বিতীয় ধরন, যা মন তৈরি করে, পুরনো কষ্টের ভাবনা, ভবিষ্যতের ভয়, তুলনা, ক্ষোভ, এগুলো পরিস্থিতি তৈরি করে না, মন তৈরি করে। ওশো বলতেন, প্রথম ধরনের কষ্ট কমানো কঠিন, কিন্তু দ্বিতীয় ধরনের কষ্ট সম্পূর্ণ বন্ধ হতে পারে যদি সাক্ষী হওয়া যায়। প্রকৃতি তোমাকে যা কষ্ট দেয় সেটা মেনে নাও, কিন্তু নিজের মন যে কষ্ট তৈরি করে সেটার দরকার নেই। সাক্ষী হলে সেই মানসিক কষ্ট তৈরিই হয় না। সাক্ষী হওয়া। দ্বিতীয় পদ্ধতি, আবেগকে নাম দেওয়া। এই পদ্ধতিটা শুনতে সহজ, কিন্তু করতে গেলে অনেক শক্তিশালী। কারণ আমরা সাধারণত আবেগকে নাম দিই না, শুধু অনুভব করি, আর সেই অনুভূতির মধ্যে হারিয়ে যাই। কিন্তু নাম দিলেই দূরত্ব আসে, কারণ নাম দেওয়া মানে দেখা, আর দেখলেই দূরত্ব। যখন রাগ আসে, মনে মনে বলুন রাগ। যখন ভয় আসে, বলুন ভয়। যখন দুঃখ আসে, বলুন দুঃখ। শুধু নাম দিন, বিচার করবেন না, সমাধান খুঁজবেন না, শুধু নাম। এই একটা কাজে আপনি আবেগের সাথে একটু দূরত্ব তৈরি করছেন, কারণ নাম দেওয়া মানেই দেখা, আর দেখলেই দূরত্ব আসে।
বিজ্ঞানীরা এটাকে বলেন অ্যাফেক্ট ল্যাবেলিং। গবেষণায় দেখা গেছে আবেগকে নাম দিলে মস্তিষ্কের অ্যামিগডালার সক্রিয়তা কমে, মানে কষ্ট কমে। সহজ ভাষায় ওশো 1000 বছর আগে যা বলেছিলেন, বিজ্ঞান এখন সেটা প্রমাণ করছে। তৃতীয় পদ্ধতি, রাতের পর্যালোচনা। এই পদ্ধতিটা একটু বেশি সময় নেয়, কিন্তু ফল সবচেয়ে বেশি। কারণ রাতের পর্যালোচনায় আপনি দিনটা দেখতে পান দর্শক হিসাবে, অংশগ্রহণকারী হিসাবে নয়। এই দেখার মধ্য দিয়ে অনেক কিছু বোঝা যায়। কখন হারিয়ে গেছিলেন, কখন সাক্ষী ছিলেন, কখন প্রতিক্রিয়া ঠিক ছিল, কখন ছিল না। এই বোঝাপড়াই পরের দিন বদলে দেয়। প্রতি রাতে ঘুমানোর আগে 10 মিনিট চোখ বন্ধ করুন, সেই দিনের ঘটনাগুলো উল্টো ক্রমে দেখুন, সন্ধ্যা থেকে সকালের দিকে। কিন্তু দর্শকের মতো বিচার করবেন না, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এই বিচার নয়, শুধু দেখুন। যেন একটা ফিল্ম দেখছেন, মূল চরিত্র আপনি, কিন্তু আপনি দর্শক। ওশো বলতেন, এই একটা অভ্যাস জীবন বদলে দিতে পারে। কারণ তুমি যখন প্রতিদিন নিজেকে দেখো, তখন নিজেকে চিনতে পারো, আর নিজেকে চিনলে জীবনে আর কোনো ভুল করার সুযোগ থাকে না। এই 3টা পদ্ধতি কঠিন নয়, বড় পরিবর্তন দরকার নেই, শুধু প্রতিদিন একটু একটু। ইতিহাস জুড়ে যে মানুষগুলো সত্যিকারের শান্তি পেয়েছেন, বুদ্ধ, রুমি, সক্রেটিস, তারা কেউ পালাননি, কেউ সব ছেড়েও দেননি। তারা শিখেছিলেন দেখতে, শুধু দেখতে। বুদ্ধ বলেছিলেন, সারা জীবন একটাই কাজ করেছি, দেখেছি। যা এসেছে দেখেছি, যা গেছে দেখেছি। আমি শুধু সাক্ষী ছিলাম। ওশোর শেষ কথাটা মনে রাখুন, সাক্ষী হওয়া কোনো কঠিন সাধনা নয়, এটা হলো সবচেয়ে স্বাভাবিক অবস্থা। তুমি যখন ঘুমাও তখন কে ঘুমায়? তুমি যখন স্বপ্ন দেখো তখন কে দেখে? তুমি যখন জাগো তখন কে জাগে? সেই কে সেটাকে খোঁজো। সেটাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না। আজ রাতে ঘুমানোর আগে একটাই প্রশ্ন নিয়ে বসুন। এই মুহূর্তে আমার মাথায় কোনো চিন্তা আছে? চিন্তাটা দেখুন, নাম দিন। তারপর জিজ্ঞেস করুন, এটা দেখছে কে? সেই প্রশ্নটাই আপনাকে সাক্ষীর কাছে নিয়ে যাবে। আর সাক্ষীর কাছে পৌঁছলে সেই রাতে আপনি অন্য রকম ঘুমাবেন। কারণ সাক্ষী কখনো অশান্ত নয়, সে শুধু দেখে, আর দেখার মধ্যেই শান্তি। এই শেষ কথাটা মনে রাখুন, খোঁজার মধ্যে নয়, পাওয়ার মধ্যে নয়, শুধু দেখার মধ্যে। কারণ যখন আপনি দেখছেন, তখন আপনি সেই জায়গায় আছেন যেটা কখনো অশান্ত হয় না, যেটা কখনো কষ্ট পায় না, যেটা সব সময় মুক্ত। সেই জায়গার নাম ওশো দিয়েছিলেন সাক্ষী, বুদ্ধ বলেছিলেন বুদ্ধত্ব, রুমি বলেছিলেন প্রেমিক। সব এক জায়গার কথা। সেই জায়গাটা আপনার ভেতরেই আছে, সব সময় ছিল, শুধু দেখেননি। আজ থেকে দেখুন। ইতিহাস জুড়ে যারা সত্যিকারের মুক্ত ছিলেন, তাদের কারো কাছেই বিশেষ কিছু ছিল না। বুদ্ধ রাজপুত্র ছিলেন, কিন্তু রাজ্য ছেড়ে মুক্তি খুঁজলেন। পেলেন কিভাবে? বোধিবৃক্ষের নিচে বসে, দেখে। রুমি সব হারিয়েছিলেন, প্রিয় শিক্ষক শামস চলে গেলেন। সেই যন্ত্রণায় কি করলেন? লিখলেন। সেই যন্ত্রণাকে দেখলেন, দেখতে দেখতে সোনায় পরিণত হল। ওশো নিজেও এটাই বলেছিলেন শেষ জীবনে। অসুস্থ শরীরে তিনি বলেছিলেন, আমি দেখছি শরীরে কি হচ্ছে। শরীর আলাদা, আমি আলাদা, আমি শুধু সাক্ষী। সাক্ষী হওয়াই মুক্তি। এটাই দ্য বুক অফ সিক্রেটসের সার কথা। বাকি সব এই একটা সত্যের দিকে যাওয়ার পথ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের অনেক সাহায্য করে। আর যে মানুষটা মাথার চিন্তায় ক্লান্ত, যিনি শান্তি খুঁজছেন, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন, হয়তো তার জীবন বদলে যাবে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। বুকটক বাংলা 2.0 এই যাত্রায় আপনি আছেন তো সাথে? চূড়ান্ত মুক্তি, দ্য বুক অফ সিক্রেটসের শেষ সত্য। এই সিরিজের শেষ পর্ব। গত 9টা পর্বে আমরা এসেছি অনেক পথ: শ্বাস, শরীর, মন, শব্দ, আবেগ, ঘুম, মৃত্যু, যৌন শক্তি, সাক্ষী। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি।
এই সব কিছুর শেষে কি আছে? ওশো বলেছিলেন, মুক্তি মানে কোথাও যাওয়া নয়, মুক্তি মানে কিছু পাওয়াও নয়, মুক্তি মানে যা সবসময় ছিল তা দেখতে পাওয়া। শেষ পর্বে কথা বলবো চূড়ান্ত মুক্তি কি, কিভাবে এই সিরিজের সব শিক্ষা একটা বিন্দুতে মেলে, আর ওশোর সেই শেষ কথা যা তিনি জীবনের শেষে বলে গেছেন। এই পর্বটা দেখলে মনে হবে এই সিরিজটা শুরু থেকে আবার দেখতে হবে, কারণ সব কিছু নতুন চোখে দেখা যাবে। নিয়মিত থাকুন, পরের পর্বে দেখা হবে।